সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিসিইআর মডেল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে কৃষিকা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় হতে প্রথম পরিচ্ছেদ আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে বীজের ধারণা। সর্বপ্রথম জেনে নেই বীজের ধারণা সম্পর্কে। উদ্ভিদের শারীরিক ও জাননিক যে কোনো অংশ বা উপযুক্ত পরিবেশে উপর অনুরূপ বৈশিষ্ট্যের নতুন উদ্ভিদের জন্ম দেওয়া ক্ষমতা রাখে তাকে বীজ বলে। সাধারণভাবে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বকে বীজ বলে, যেমন ধান, গম, সরিষা ইত্যাদি। কিন্তু কৃষির ভাষায় বীজের ব্যাপক অর্থ ব্যাপক। উদ্ভিদের যে কোনো অংশ বা অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদের জন্মানোর ক্ষমতা রাখে তাই বীজ। যেমন ধানের ক্ষেত্রে ধানের বীজ, আখের ক্ষেত্রে আখের কাণ্ড, কলার ক্ষেত্রে শাখার, গুল, আলুর কন্দ ইত্যাদি হচ্ছে বীজের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে বীজের শ্রেণীবিন্যাস। বীজপত্রের সংখ্যা অনুযায়ী বীজকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, যেমন একবীজপত্রী বীজ, দ্বিবীজপত্রী বীজ, বহুবীজপত্রী বীজ। একবীজপত্রী বীজ হচ্ছে যেসব বীজে শুধু একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে একবীজপত্রী বীজ বলে, যেমন ধান, গম, ভুট্টা, খেজুর, নারিকেল, তাল ইত্যাদি। দ্বিবীজপত্রী বীজ হচ্ছে যে সব বীজে দুটি বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী বীজ বলে, যেমন লাউ, কুমড়া, মটর, ছোলা, আম, জাম, তেঁতুল, কাঁঠাল ইত্যাদি। তারপর হচ্ছে বহুবীজপত্রী বীজ। যে বীজে 2 বা অধিক বীজপত্র থাকে তাকে বহুবীজপত্রী বলে, যেমন পাইন। তারপর হচ্ছে বীজের বহিরাবরণের উপস্থিতি ভিত্তিক। বীজের আবরণের উপস্থিতি ভিত্তিতে বীজকে 2 ভাগে ভাগ করা যায়, যেমন নগ্ন বীজ, আবৃত বীজ। নগ্ন বীজ হচ্ছে যে বীজে কোনো আবরণ থাকে না তাকে নগ্ন বীজ বলে, যেমন গম, ভুট্টা ইত্যাদি। আবৃত বীজ, যে বীজে আবরণ থাকে তাকে আবৃত বীজ বলে, যেমন ডাল বীজ, তেল বীজ ইত্যাদি। তারপর হচ্ছে ভ্রূণের সংখ্যা ভিত্তিক। ভ্রূণের সংখ্যা ভিত্তিক বীজকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একভ্রূণী বীজ, বহুভ্রূণী বীজ। একভ্রূণী বীজ হচ্ছে যে বীজে একটি ভ্রূণ থাকে তাকে একভ্রূণী বীজ বলে, যেমন ধান, গম, পাট। তারপর বহুভ্রূণী বীজ, যে বীজে একাধিক ভ্রূণ থাকে তাকে বহুভ্রূণী বীজ বলে, যেমন নারিকেল, তাল ইত্যাদি। ব্যবহার ভিত্তিক ব্যবহার ভিত্তিতে বীজকে 2 ভাগে ভাগ করা যায়, যেমন উদ্ভিদতান্ত্রিক বীজ, কৃষিতান্ত্রিক বীজ। উদ্ভিদতান্ত্রিক বীজ নিষিক্ত ও পরিপক্ক ডিম্বকোষকে উদ্ভিদতান্ত্রিক বীজ বলে, যেমন ডাল বীজ, তেল বীজ, ধান, গম, ভুট্টা ইত্যাদি। তারপর হচ্ছে কৃষিতান্ত্রিক বীজ। উদ্ভিদ যে কোনো অংশ বা উপযুক্ত পরিবেশে নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাই কৃষি ভিত্তিক বীজ। উন্নত চোখ বিশিষ্ট গোল আলুর টুকরা, সজীব চোখ সহ আখের টুকরা, পাথরকুচি পাতা ইত্যাদি। তারপর হচ্ছে নিষিক্ত তাত্ত্বিক ভিত্তিক। নিষিক্ততার ভিত্তিতে বীজকে 2 ভাগে ভাগ করা যায়, যেমন নিষিক্ত বীজ, অনিষিক্ত বীজ। নিষিক্ত বীজ হচ্ছে পরাগরেণু দিয়ে ডিম্ব নিষিক্ত হয়ে যে বীজ তৈরি হয় তাকে নিষিক্ত বীজ বলে। ডিম্বকোষ পুংরেণু দ্বারা নিষিক্ত হয়ে নিষিক্ত বীজ উৎপাদিত হয়, যেমন ধান, গম, সরিষা, ভুট্টা ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে অনিষিক্ত বীজ। ডিম্বকোষ কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে পুংরেণু কর্তৃক নিষিক্ত না হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বীজ উৎপাদন করে, তাই এই জাতীয় বীজকে অনিষিক্ত বীজ বলে, যেমন কলা। তারপর হচ্ছে শস্য উপস্থিতি ভিত্তিক। শস্য উপস্থিতি ভিত্তিক বীজকে 2 ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সস্যল বীজ, অসস্যল বীজ। যেসব বীজের বীজপত্রের বাইরে ভবিষ্যৎ ব্যবহারের জন্য খাদ্য হিসাবে শস্য সঞ্চিত থাকে তাদেরকে সস্যল বীজ বলে, যেমন ধান, গম, ভুট্টা। অসস্যল বীজ
হচ্ছে যে সব বীজ ভবিষ্যতের জন্য খাদ্য জমা থাকে না, বীজপত্রের মধ্যে সঞ্চিত থাকে, সে সকল বীজকে অসচ্ছল বীজ বলে, যেমন লাউ, কুমড়া, ছোলা। তারপর হচ্ছে মৌল বা প্রজনন বীজ। উদ্ভিদ প্রজননের নিয়ম কানুন অনুসার করে প্রজননকারী বিজ্ঞানীরা দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার পর যখন কোনো একটি শস্যর জাতকে খুব ভালো মান মনে করেন, তখন সেই শস্যের বীজকে প্রজনন বীজ বলা হয়। আমি আবারও বলছি, উদ্ভিদ প্রজননের নিয়ম কানুন অনুসরণ করে প্রজননকারী বিজ্ঞানীরা দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার পর যখন কোনো একটি শস্যের জাতকে খুব ভালো মনে করেন, তখন ওই শস্যের বীজকে প্রজনন বীজ বলে। বীজ উদ্ভাবন বা অবমুক্তায়নকারী প্রতিষ্ঠান সাধারণ সীমিত পরিমাণে এ ধরনের বীজ। তারপর হচ্ছে ভিত্তি বীজ। মৌল বীজ বা প্রজনন বীজ হতে উৎপন্ন বীজকে ভিত্তি বীজ বলে। এই ধরনের বীজ উৎপাদনের সময় উদ্ভিদ প্রজননের সকল নিয়ম ও সতর্কতা পালন করা হয়, ফলে এ বীজের মাতৃগুণ ও বিশুদ্ধতা বজায় থাকে। ভিত্তি বীজ নিয়ন্ত্রিতভাবে উৎপাদন করা হয় এবং সাধারণত বাজারে বা কৃষকদের কাছে সরাসরি বিক্রয় করা হয় না। তারপর হচ্ছে প্রত্যায়িত বীজ। ভিত্তি বীজকে বাজারজাত করার উদ্দেশ্যে ক্রমান্বয়ে বেশি পরিমাণ উৎপাদন করে যে বীজ পাওয়া যায় তাকে প্রত্যায়িত বীজ বলে। আমি বলছি, ভিত্তি বীজকে বাজারজাত করার উদ্দেশ্যে ক্রমান্বয়ে বেশি পরিমাণে উৎপাদন করে যে বীজ পাওয়া যায় তাকে প্রত্যায়িত বীজ বলে। প্রত্যায়িত বীজের মানে সনদপ্রাপ্ত বীজ। বীজের মান পরীক্ষা করে সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এই সনদ দিয়ে থাকে। প্রত্যায়িত বীজ উচ্চ মানসম্পন্ন বীজ হিসাবে পরিচিত, অর্থাৎ বীজের গজানোর ক্ষমতা, বিশুদ্ধতা ইত্যাদি পরীক্ষিত এবং নির্দিষ্ট মানসম্মত। এখানে হচ্ছে ভালো বীজের কিছু বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি। ভালো বীজের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি থাকতে হবে, যা 70 থেকে 80 ভাগ। বীজের স্তূপে অন্য কোনো বীজের মিশ্রণ বা জড় পদার্থ থাকবে না। বীজের মধ্যে অন্য কোনো জড় পদার্থ, ধূলিবালি ও আগাছা বীজে থাকবে না। সমস্ত বীজ একই আকার, আকৃতি ও সমান পুষ্ট হতে হবে। বীজ পোকামাকড়, রোগ জীবাণু মুক্ত হতে হবে। বীজের আর্দ্রতা পরিমাণ থাকতে হবে 8 থেকে 12% এর মধ্যে হতে হবে। বীজের পরিপক্ক ও স্পষ্টতা সঠিকভাবে হতে হবে। বীজ হিসাবে ব্যবহৃত বীজ নতুন হতে হবে। প্রত্যেক বীজের যে স্বাভাবিক রং থাকে তা বজায় থাকতে হবে। ভালো বীজের সজীবতা ও সতেজতা ও জাতের বিশুদ্ধতা উত্তম হতে হবে। বীজ ফসলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রোগিং। রোগিং কি? বীজ ফসল উৎপাদনের ক্ষেত্রে বীজ বপনের পর জমিতে প্রকৃত ফসল ছাড়া অন্য ফসল, একই ফসলের অন্য জাত, আগাছা ইত্যাদি তুলে ফেলাই হলো রোগিং। আমি আবারও বলছি, বীজ ফসল উৎপাদনের ক্ষেত্রে বীজ বপনের সময় জমিতে প্রকৃত ফসল ছাড়া অন্য ফসল, একই ফসলের অন্য জাত, আগাছা ইত্যাদি তুলে ফেলাই হচ্ছে রোগিং। মানে যে ধরনের বীজ বপন করা হবে সেই ধরনের বীজ ব্যতীত অন্য যেগুলো থাকবে আগাছা সবগুলো দূর করে ফেলে দেওয়া হচ্ছে রোগিং। জাতের বিশুদ্ধতা রক্ষা করার জন্য রোগিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। জমিতে ফসল থাকা অবস্থায় সাধারণত 3 পর্যায়ে রোগিং করা হয়। শারীরিক বৃদ্ধি পর্যায়। বীজের কৌণিক বিশুদ্ধতা রক্ষার জন্য শারীরিক বৃদ্ধি পর্যায়ে প্রথম রোগিং করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে ফল উৎপাদনের পর্যায়ে। প্রথম রোগিং এর সময় কোনো অনাকাঙ্ক্ষিত গাছ চিনতে না পারলে ফুল আসার সময় দ্বিতীয় পর্যায়ে সেগুলোকে খুব সাবধানে তুলে ফেলতে হবে। একে দ্বিতীয় রোগিং বলে। তৃতীয়ত হচ্ছে ফসলের পরিপক্ক পর্যায়ে। তৃতীয় সর্বশেষ পর্যায়ের ফসল পরিপক্ক হওয়ার কিছু আগে রোগিং করা দরকার। এই সময় নির্বাচিত জাতের গাছের সাথে মিল নেই এমন গাছ তুলে ফেলতে হবে। ফসলের
চড়ার মধ্যে কোনো পার্থক্য দেখা গেলেও তাও তুলে ফেলতে হবে। রোগিংয়ের উপকারিতা বা গুরুত্ব। রোগিং দ্বারা আগাছা ও অন্যান্য ফসলের গাছ অপসারণ করা যায় বলে বীজের জাতের বিশুদ্ধতা রক্ষা পায়। উন্নত গুণসম্পন্ন বীজ উৎপাদনের জন্য বীজ ফসলের জমিতে রোগিং করা আবশ্যক। জমি থেকে অনাকাঙ্ক্ষিত গাছ তুলে ফসলের নির্বাচিত গাছের জন্য পুষ্টি উপাদান গ্রহণ ভালো হয়। রোগিং এর মাধ্যমে বীজ ফসলের গুণ ও মান বৃদ্ধি পায়। রোগিং করলে বীজ ফসলের বিভিন্ন রকমের পরিচর্যা করা সুবিধা হয়। এ হচ্ছে রোগিং করার উপকারিতা। তারপরেতে হচ্ছে বীজ প্রক্রিয়াজাতকরণ। বীজ প্রক্রিয়াজাতকরণ হচ্ছে বীজ সংগ্রহ, মাড়াই করার পর পরিষ্কার করা, শুকানো, গ্রেডিং করা, বিক্রয় উদ্দেশ্য থাকলে প্যাকেট করা ইত্যাদি সবকিছু মিলে যে কাজগুলো করা হয় তাকে বীজ প্রক্রিয়াজাতকরণ বলে। সদ্য মাড়াইকৃত বীজের মধ্যে কর্কটা, দানা ভাঙ্গা, ছোট দানা, অন্যান্য ফসল, আগাছা, বীজ, পোকা থাকতে পারে। তাই বীজ সংগ্রহের পর এসব গুদামজাতকরণ পর্যন্ত প্রক্রিয়াজাতকরণ জরুরি। প্রক্রিয়াজাতকরণের ধাপগুলোর মধ্যে হচ্ছে মাড়াইকরণ, পরিষ্কারকরণ, শুকানো, বাছাই বা বিন্যাস করা। সর্বশেষে হচ্ছে বীজ সংরক্ষণ। মাঠ থেকে সংগৃহীত ও প্রক্রিয়াজাতকৃত বীজ বপনের আগ পর্যন্ত বিভিন্ন ধরনের পাত্র বা স্থানে বিভিন্ন পদ্ধতিতে সঠিকভাবে গুদামজাত করে রাখাকে বীজ সংরক্ষণ বলে। আমাদের দেশে কৃষকরা বীজ সংরক্ষণ করে থাকে সাধারণত চটের বস্তায়, প্লাস্টিকের বস্তা, ড্রাম, টিনের পাত্র, কাচের বিয়াম, বাঁশের তৈরি ঢোল ইত্যাদিতে। এই সকল পাত্র বায়ুরোধী নয় বলে সহজে আর্দ্রতা দ্বারা প্রভাবিত হয়। সংরক্ষণ পদ্ধতির উপর বীজের সজীবতা ও সচেতনতা নির্ভর করে, বা বীজকে ভালোভাবে গুদামজাত করে সংরক্ষণ করতে না পারলে এর অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ক্লাসের মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন বা ইনবক্সে নক করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজ পর্যন্তই। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।